ঘটনাক্রমে আবার দার্জিলিং, মেঘ কুয়াশা মাখা দার্জিলিং। ঘন কুয়াশার একটা সুবিধে হলো ভিড় জায়গাতেও একা হওয়া যায়, কিন্তু এটা দার্জিলিং, চেনা মানুষ বেরিয়ে পড়বেই। সবার চোখে মুখেই আনন্দ দেখা যাচ্ছে। এখন মার্চের মাঝামাঝি, পাহাড় সমতল সব জায়গাতেই খুব বৃষ্টি হচ্ছে, আর উঁচু পাহাড়ি অঞ্চলগুলোতে প্রবল তুষারপাত। তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা কমে গেছে। একবার অক্সফোর্ডে গেলাম। এখানে দার্জিলিং সিকিমের দারুণ সংগ্রহ আছে, লোভনীয় সব বই। এর মধ্যে আমাদের জঙ্গুর বইও আছে। যতবার দেখি ততবারই ভালো লাগে। এরপর ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে চললাম। ম্যালের কাছেই হোটেল, 5-7 মিনিটের মতো সময় লাগে। আমি উঠেছি হোটেল ভ্যালেন্টিনোতে। হোটেলের ছাদে এসে বসলাম। আমি মাঝে মাঝে ভাবি, রাত্রির ভিউ দেখার জন্য পাহাড়ে কোনো ভিউ পয়েন্ট কেন হয় না। একটু রাত হলে হোটেলের কাছে এই রেস্তোরাঁতে এলাম। তেমন ভিড় নেই, নামডাকও নেই, খুব ছোট রেস্তোরাঁ। খোলা রান্নাঘরে আমাদের সামনেই সমস্ত কিছু বানালেন। এর জন্য সময়ও অনেকটা লাগলো। একটা ঘরোয়া পরিবেশ এখানে, ব্যবহারও খুব ভালো। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অর্ডার নেওয়া হয়। খাবারের স্বাদ এতটা ভালো হবে আশা করিনি। প্রতিটি খাবারই অসাধারণ। তবে সবথেকে ভালো লাগলো বাটার টি। পেট মন দুই ভরে গেল। ঘুম ভাঙল পায়রার ঠোক্করের আওয়াজে। জানালার সামনে আসতেই একটা অপূর্ব দৃশ্য দেখলাম। তুষারপাত হওয়ায় অনেক নিচে পর্যন্ত বরফ নেমে গেছে। এখান থেকে প্রায় সম্পূর্ণ রেঞ্জই দেখা যাচ্ছে। ছাদে উঠে দেখলাম আরও অনেকে এসেছেন। সান্দাকফুর পথে সিঙ্গালিলা রেঞ্জের একাধিক পাহাড়ের চূড়া সাদা হয়ে গেছে। ঋষিহাট, মেরিবং, হ্যাপি ভ্যালি, বিভিন্ন চা বাগানে সূর্যের আলো এসে পড়ল। পাহাড়ের চূড়ায় পতাকা উঠছে, ওটাই মহাকাল মন্দির। ঘণ্টাখানেকের মতো কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। আমার রুম ট্যারিফ 2,500 টাকা। এই হোটেলে 1,500 টাকা থেকে ট্যারিফ শুরু, আর সিজনে 2,500 টাকা থেকে। টিভি, ওয়ার্ড্রোব, সেলফ, আরামদায়ক চেয়ার, টেবিল, ইলেকট্রিক কেটলি, চা কফি সরঞ্জাম সহ সব রকম ব্যবস্থা আছে। আর দেওয়াল জোড়া জানালার ভিউ তো অসাধারণ। বাথরুমে গিজার আছে, জলেরও কোনো সমস্যা নেই।
3টে ফ্লোর নিয়ে হোটেল, মোট 21টি ঘর আছে, যার মধ্যে 10টি ভিউ রুম। হোটেল পর্যন্তই গাড়ি যায়, তবে চড়াই একটু বেশি বলে অনেক গাড়ি যেতে চায় না। সেক্ষেত্রে হোটেল রামাদার কাছে নামিয়ে দেয়। রামাদা বা কুঙ্গা রেস্টুরেন্ট থেকে গাড়ি রাস্তা দিয়ে যাওয়া যায়, অথবা একটা সিঁড়ি হোটেল পর্যন্ত চলে গেছে, সেটা দিয়েও ওঠানামা করা যায়। হোটেলের গুগল লোকেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সিসিটিভি, পাওয়ার ব্যাকআপ, ফ্রি ওয়াইফাই ইত্যাদির ব্যবস্থা আছে। এই হোটেল আমাকে বুক করে দিয়েছেন অপর্ণা ট্রাভেলসে কৌশিক দাস। ওনার মাধ্যমে অফবিট অনেক জায়গায় ঘুরেছি, ফলে আশা ছিল আমার বাজেটের মধ্যে দার্জিলিংয়ের অন্যতম লোকেশনের সন্ধানে উনি দিতে পারবেন। কেভিন টার্সের বাইরে লম্বা লাইন, অনেকে আধ ঘন্টার ওপর অপেক্ষা করছেন। কেভিন টার্স বা ম্যাল যাওয়ার আরেকটা শর্টকাট রাস্তা আছে, রাত্রে যদিও রাস্তাটা নির্জন হয়ে যায়। ওই রাস্তা দিয়েই আমি চললাম ম্যাল হয়ে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আস্তাবলেই বেশিরভাগ ঘোড়া রয়েছে, ম্যালে এখনও লোকজন জমেনি। আবার বৃষ্টি এসে গেছে। ঘোরানো রাস্তা দিয়ে মন্দিরের উপরে উঠতে থাকলাম। এইবারে মন্দির চত্বরে একটাও বাঁদর চোখে পড়ল না, বৃষ্টির জন্য মনে হয় নেই। এরপর গ্লেনারিজে এলাম জলখাবার খেতে। খাওয়ার পর সাইট সিইংয়ে বেরোলাম। প্রথমে এলাম জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডাতে। ট্র্যাডিশনাল জাপানিজ স্টাইলে 1972 সালে তৈরি হয়। উপরের তলায় প্রার্থনা হয় ভোর 4:30 থেকে 6টা আর বিকেলে 4:30 থেকে 6:30 পর্যন্ত। প্রার্থনাতে যে কেউ অংশগ্রহণ করতে পারেন, তবে তখন ছবি তোলা যায় না। মন্দিরের কাছেই আছে পিস প্যাগোডা, 28.5 মিটার উঁচু। জাপানের ডক্টর এম ওখা 3 বছর ধরে তৈরি করেন। উপর থেকে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। এখন মেঘ কুয়াশার জন্য কিছু দেখা গেল না। এখন চলেছি রক গার্ডেনের দিকে। শহর ছেড়ে একটু পরেই চা বাগানের রাস্তা ধরলাম। দার্জিলিং ট্রিপে আমার গাড়ির ড্রাইভার ছিলেন বীরেন থাপাজি। ওনার গাড়িতে আমার কোনো সমস্যা হয়নি। রক গার্ডেন খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র, অনেকে বেড়াতে এসেছেন। টিকিট কেটে ভিতরে ঢুকলাম। উপর থেকে ঝর্ণার মতো জল নেমে এসেছে। এই ঘোরানো পথে উপরে যাওয়ার ব্যবস্থা। বৃষ্টির মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে ছোট ছোট ব্রিজ আছে। রক গার্ডেন থেকে আরও নিচে নামলে পড়বে গঙ্গা মায়া পার্ক। রাস্তা খারাপ আর রক্ষণাবেক্ষণ নেই বলে এখন আর ওই দিকে তেমন কেউ যান না। আমি জানুয়ারিতে ঋষিহাট থেকে ওখানে ঘুরতে গিয়েছিলাম।
এরপর এলাম ডালি মনেস্ট্রিতে, 20 টাকা টিকিট। 1971 সালে তৈরি হয়। কিছুটা উপরে ওঠার পর ডান দিকে প্রার্থনা ঘর আছে। আর একটু উপরে উঠে এই খোলা জায়গায় এলাম। এটাই মূল উপাসনার জায়গা। এখন বন্ধ, তাই ভিতরে ঢুকতে পারলাম না। একধারে খুব সুন্দর সাজানো বাগান আছে। মনেস্ট্রির মধ্যেই একটা ক্যাফে কাম দোকান আছে। টিবেটিয়ান সল্ট টি আর এইরকম দৃশ্য খুবই উপভোগ্য। বেকারি আইটেমগুলোর সুন্দর একটা অ্যারোমা আছে আর খুবই সুস্বাদু খেতে। দোকানের জিনিসপত্র খুবই ভালো আর দামও ন্যায্য। কিছু জিনিস তো এখানে ছাড়া অন্য কোথাও দেখিও নি। আমি অনেক কিছু কিনলাম। তেনজিং রকের কাছে রামকৃষ্ণ মিশনে এলাম। এই বাড়িটা আগে দ্বারকনাথ রায়ের বাড়ি ছিল। ভগিনী নিবেদিতার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে দ্বারকনাথ রায় ওনাকে এই বাড়িতে আমন্ত্রণ জানান। নিবেদিতা 1903 সাল থেকে মাঝে মাঝেই এখানে এসে থাকতেন। 13 অক্টোবর 1911-তে এই বাড়িতেই মারা যান। বিবেকানন্দও একাধিকবার আসেন 1897 থেকে 1901 সালের মধ্যে। নিবেদিতার মৃত্যুর পর বাড়িটা ফাঁকাই পড়ে থাকে। 1954 সালে HMI এখান থেকে প্রথম কাজ শুরু করে, পরে বর্তমান জায়গায় চলে যায়। 2013-র 10 জুলাই রামকৃষ্ণ মিশন এই বাড়ি অধিগ্রহণ করে। ভিতরে কোনো লোকজন দেখছি না। সিঁড়ি দিয়ে ওঠানামা করছি আর একটা করে লাইট অন অফ হচ্ছে। দুপুরে খেতে একটু দেরি হয়ে গেল। অথেন্টিক নেপালি খাবারের জন্য এলাম কাঠমান্ডু কিচেনে। ছোট বড় কয়েকটি ঘর নিয়ে এই রেস্তোরাঁ। আমরা নিলাম কোদোকা ঢেঁড়ো থালি, সাদেকো মোমো, দেশি চিকেন আর নেপালি রাইস থালি। খাবারের স্বাদ খুবই ভালো। এগুলো দার্জিলিংয়ের খুব পুরনো দোকান। তার মধ্যে এই দোকানটা বেশ অন্যরকম। অনেক ইউনিক জিনিসপত্র বিক্রি হচ্ছে। 1930-এর দোকান। এই দোকানটা আরও পুরনো। রাত্রে আমার হোটেলেই বাঙালি খাবার খেলাম। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের ঝোল, মাংস, আচার, পাঁপড় আর মিষ্টি। অনেক ধরনের খাবার ভ্যালেন্টিনোর রেস্টুরেন্টে পাওয়া যায়। এরপর আমার একলা ঘরে ফিরে এলাম। এক টুকরো দার্জিলিং জানলা গলায় ভিতরে আসার চেষ্টা করছে।
আজ মেঘের দিন। এই ধরনের সৌন্দর্য বর্ষাকালকে মনে করিয়ে দেয়। একটু পরে সিংমারির প্রসেনজি এলেন দেখা করতে। দার্জিলিংয়ে এসে প্রসেনজির সঙ্গে দেখা হবে না এটা হতে পারে না। জলখাবারও এখানেই খেলাম। আর একটা দিন দার্জিলিংয়ে থাকবো ভাবলাম, কিন্তু আজ এখানকার সব ঘর বুকড হয়ে গেছে। এনাদেরই আরেকটা হোটেল আছে কেভিন টার্সের একদম কাছে, হোটেল পিক টু পিক্স। সেখানেই চললাম। হোটেল পর্যন্ত গাড়ি যায়। কেভিন টার্সের ডান দিকে একটা বড় বিল্ডিংয়ের মধ্যে হোটেল। এই হোটেল থেকে ম্যাল আরও কাছে, 3-4 মিনিটের মতো। হোটেলের আবহাওয়া অনেকটা হোমস্টের মতো। ইনি দীপঙ্কর প্রধান, ভ্যালেন্টিনো আর পিক টু পিক্স এই দুই হোটেলের মালিক। এখানকার ঘরগুলো থেকেও ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে ভ্যালেন্টিনোর মতো নয়। 1,500 টাকা থেকে রুমের ভাড়া শুরু। বিল্ডিংয়ের একটা ফ্লোরে হোটেল, আর বাকি ফ্লোরগুলোয় বিভিন্ন দোকান, স্পা, রেস্টুরেন্ট আর মানুষজন বসবাস করেন। একদম ওপরের তলায় একটা অসাধারণ রেস্তোরাঁ আছে। যেমন ভিউ তেমন খাবারের স্বাদ। মূলত কোরিয়ান খাবারের জন্য বিখ্যাত। পর্যটক মহলে এখনও পরিচিতি পায়নি, স্থানীয় লোকজনদেরই যাতায়াত দেখলাম। সন্ধ্যায় এখানে আরও ভালো লাগবে মনে হলো। আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি। অন্দরসজ্জা খুব সুন্দর। ভিতরে হালকা মিউজিক আর বাইরে মেঘ বৃষ্টির খেলা চলছে। কোনো খাবার কম ভালো লেগেছে বলতে পারবো না। এতই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে সব খাবারের ছবি তুলতেও ভুলে গেছি। এই বিল্ডিংয়ের নিচের তলায় আছে দার্জিলিংয়ের সব থেকে পুরনো বেকারিগুলোর মধ্যে একটি, ওয়ালিজ। 1935 সালে আরম্ভ হয়। এরপর চকবাজার আর বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াচ্ছিলাম। দার্জিলিংয়ে অনেক ভালো ভালো খাবার জায়গা আছে, আবার আড্ডা দেওয়ার মতো অনেক সাধারণ জায়গাও আছে। চকবাজারে সেকুয়া কর্নার রেস্টুরেন্টে এলাম, এই বাড়ির দোতলায়। দোকানের পরিবেশ দেখেই বুঝতে পারছেন এই জায়গা পর্যটকদের আকর্ষিত করার কোনো চেষ্টা করে না। মূলত গ্রাম থেকে যারা বিভিন্ন কাজে দার্জিলিং আসেন তারা এখানে খাওয়া দাওয়া করেন।
ছোট্ট একটা ঘরে জোর করে দুটো টেবিল ঢোকানো হয়েছে। অপরিচিত কারুর সাথে টেবিল শেয়ার করাটা খুব স্বাভাবিক ব্যাপার এখানে। আর এটা পাহাড়, তাই এইভাবে কিঞ্চিত পরিচয়ও হয়ে যেতে পারে। আমি খেলাম ছোয়লা আর বাফ মোমো। স্বাদ মোটামুটি ঠিকঠাক। এই কয়েকদিনেই অনেক ঘোরা আর তার থেকেও বেশি খাওয়া দাওয়া হলো। দার্জিলিং থেকে পরের দিন যাই বিজনবাড়ির আলেতার গ্রামে।